অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। সে আমার বন্দিনী। পর্ব ৮। সেকেন্ডেরও কম সময়ে বিল্ডিংয়ের নিচে আছড়ে পড়ল নিথর শরীর। চারপাশে ছিটকে পড়ল গাঢ় লাল রক্ত। তার শরীরের কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই, শুধু শূন্যতা। কিছুক্ষণ আগেই যে মেয়েটি তেজ নিয়ে কথা বলছিল, এতগুলো লোকের সাথে প্রাণপণে লড়াই করছিল, বোনকে অন্যায়ের বিরুদ্ধে লড়বার সাহস জুগিয়েছিল, এখন সে নিথর, নিস্তব্ধ। একটা জীবন্ত প্রাণ এক মুহূর্তের মধ্যে নিভে গেল। কান ফাটানো চিৎকারে চারপাশ কেঁপে উঠছে। আপু, না! ঈশায়ার ভেতরের সব কিছু যেন একসাথে চিৎকার করছে। তার পুরো শরীর কাঁপছে, এই ভয়ে সাফার না হয় কোনো ক্ষতি হয়ে যায়। মাথার মধ্যে ঘূর্ণিঝড় চলছে। সে এক সেকেন্ডের জন্যেও স্থির থাকতে পারছে না। ঈশায়ার চিৎকার, আহাজারি, ছটপটানি, এগুলো দেখে বিরক্ত ভিড়। সে মেজাজ হারাচ্ছে। ভিড় বিরক্তি মুখে সাইনের কাগজটা ডিয়েগোর দিকে ছুঁড়ে মারে। এই মেয়ের নাটক আমার আর সহ্য হচ্ছে না, এটা নিয়ে রাখো। আর ওর মুখ বন্ধ করার ব্যবস্থা করো, না হয় আমি কিছু একটা করে ফেলব। রেগে চিৎকার করে বলে ভিড়। অন্য সময় হলে ডিয়েগো এই মেয়ের গালে পরপর থাপ্পড় বসাতো, কিন্তু এই মেয়েকে নিয়ে ভিড়ের এত মনোযোগ দেখে ডিয়েগো কিছু করার সাহস পাচ্ছে না। তাই সে ভিড়কে জিজ্ঞেস করে, কি করব বস? ঘুমের ইনজেকশন। ভিড়ের ঠান্ডা গলা, সংক্ষিপ্ত উত্তর। ডিয়েগোর যা বোঝার বোঝা হয়ে গেছে। ডিয়েগো মাথা ঝাঁকিয়ে প্রস্থান করে। এদিকে ঈশায়ার থামার নাম নেই। সে ছুটে যেতে চাইছে, কিন্তু গার্ডদের শক্ত বাঁধনের সাথে পেরে উঠছে না ছোট্ট নাজুক শরীরটা। উল্টো সাদা ফকফকে শরীরে মোটা হাতের দাগ, আঁচড় পড়ছে। ঈশায়া যখন আর শক্তিতে পেরে ওঠে না, একেবারে আটকে যায়, তখন হাত পা ছোড়াছুড়ি শুরু করে। আপু, আপু বলে চিৎকার করে যাচ্ছে অনবরত। তার লম্বা ঘন কালো চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তাদের সুন্দর সাজানো হাসি খুশি জীবনটা কি থেকে কি হয়ে গেল। গার্ডরা ঠান্ডা, তাদের কোনো অভিব্যক্তি নেই। ওরা শক্ত হাতে ঈশায়াকে ধরে রেখেছিল, যেন কিছুই ঘটেনি। তারা যেন যন্ত্রমানব, যেন তাদের মধ্যে কোনো অনুভূতি নেই। ঈশায়ার এত কষ্ট ওদের মন গলাতে পারছে না। এর মাঝে একজন গার্ড হন্তদন্ত হয়ে এই রুমে ঢুকে বলে, বস, ওই মেয়েটা লাফ দিয়েছে বারান্দা থেকে, কেউ আটকাতে পারেনি। ভিড়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। কে মরল কে বাঁচল এতে তার কিছু যায় আসে না। এরকম হাজারো মৃত্যু হয় তার হাতে প্রত্যেক দিন। এই এক লাইন শুনেই ঈশায়ার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। তার চোখ বিস্ফারিত, মাথা ঘুরতে লাগল। সে কি শুনেছে তার বিশ্বাস হচ্ছে না। ঈশায়া চিৎকার করে ওঠে, না না, কে 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 লাভ দিয়েছে? আমার আপু লাভ দেয়নি, ও কখনোই এমন করবে না। তোমরা মেরেছ ওকে, তাই না? বলি ঈশায়া আবারও ছুটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এবার গার্ডরা আরও শক্ত করে তার হাত মুচড়ে ধরল। ঘাড় চেপে ধরে আছে আরেকজন মহিলা গার্ড। কাঁধে যন্ত্রণার ঢেউ বয়ে গেল, কিন্তু সে সেটা টেরও পেল না। সে শুধু ছটপট করছে, মুক্ত হতে চাইছে। তার বুকের ভেতর দম আটকে আসছে। কাপা কাপা গলায় আবারও বলল, আমার আপুকে দাও। ও আল্লাহ, ও আল্লাহ গো, আমাকে যেতে দাও। আল্লাহ, আমার আপুকে ফেরত দাও। ঈশায়ার কণ্ঠ ফেটে যাচ্ছিল, শরীর কাঁপছিল তীব্র হাহাকারে। ভেতরটা খালি হয়ে যাচ্ছিল তার। তার চিৎকারে পুরো রুম যেন কেঁপে উঠছে। কিন্তু কেউ পাত্তা দিল না ঈশায়ার এই আহাজারিতে। ভিড় একটু দূরে দাঁড়িয়েছিল। তার চোখ ছিল বরাবরের মতোই ঠান্ডা, আবেগশূন্য। ঈশায়ার কান্না, আর্তনাদ তার জন্য কেবল একটা বিরক্তির কারণ ছাড়া কিছুই না। কিন্তু বারবার চিৎকারে সে বিরক্ত হচ্ছে। তার এত শব্দ পছন্দ না। ভিড় ধীর পায়ে এগিয়ে এলো ঈশায়ার কাছে। এত চিৎকার তার বিরক্ত লাগছে, রাগ উঠছে তার। ভিড় গম্ভীর কণ্ঠে বলে, শাট আপ। তার কণ্ঠস্বরে যেন ছুরি মিশেছিল। চারপাশের বাতাসও থমকে গেল মুহূর্তের জন্য। কিন্তু ঈশায়ার কান্না থামল না। সে আর্তনাদ করতে থাকে, অঝরে কাঁদতে থাকে। এবার ভিড় বিরক্ত হয়ে ওঠে, ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না। তার চোখ চকচক করে উঠল রাগে। ভিড় এক ঝটকায় ঈশায়ার চুলের মুঠি চেপে ধরে। তীব্র ব্যথায় ঈশায়ার মুখ থেকে এবার অস্ফুট শব্দ বেরোল। তার মাথাটা এক ধাক্কায় পেছনে চলে যায়, চোখ বন্ধ করে ফেলে ব্যথায়। ভিড় চুল খেমচে ধরে ঈশায়ার মুখ ওঠায়। ব্যথায় ঈশায়া নিঃশ্বাসও নিতে পারছে না। ভিড় ধীরে ধীরে মাথা নামিয়ে ফিসফিস করে বলল, আই সেড শাট আপ। তার গলায় ছিল নিখাত হুমকি।
আমার কথা অমান্য করলে জান নিয়ে নিতেও এক মুহূর্ত ভাবব না, বুঝেছিস? এতক্ষণ ধরে চিৎকার করা ইশায়া এবার থেমে গেল, কিন্তু তার শরীর কাঁপছে। একটা ঢোক গিলে সে কাঁপা কাঁপা হাতে ভীরের পা জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে মিনতি করল। প্লিজ, আমার আপুকে যেতে দিন, প্লিজ, আল্লাহর দোহাই লাগে। আমরা আপনার কি ক্ষতি করেছি? কেন আমাদের সাথে এমন করছেন? আমাদেরকে যেতে দিন প্লিজ, আমার আপুকে ছেড়ে দিন। আমার আপুর কি হয়েছে? ভীর নিচে তাকিয়ে তাকে দেখল, চোখে তার কোনো করুণা নেই। তারপর সে পা ঝাড়া মেরে ইশায়াকে সরিয়ে দেয়। ইশায়ার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু ইশায়া তবুও উঠে বসে, ভীরের দিকে হাত বাড়িয়ে দেয়। মহিলা গার্ডরা ওকে টেনে ধরে পেছন থেকে, কিন্তু ইশায়া তখনও অনবরত বলতে থাকে, প্লিজ, আমার আপুকে বাঁচতে দাও। ইশায়ার এই আহাজারি ভীর আর সহ্য করতে পারছে না। তার কিরকম একটা লাগছে, অসহ্য হয়ে উঠছে সবকিছু। ইশায়ার ওপর রাগটা গিয়ে পড়ে ওই গার্ডের ওপর। মুহূর্তের মাঝেই মেজাজ বিগড়ে যায় ভীরের। ওই গার্ড যদি ইশায়ার সামনে এসে না বলতো, তাহলে হয়তো এই মেয়ে এরকম করতো না। ভীরের ইশায়ার এই চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি, বিধ্বস্ত চেহারা, এসব সহ্য হচ্ছে না। সে চাচ্ছে, তার মন চাইছে, ইশায়াকে যখন সে প্রথম দেখেছিল তখন তার যেমন লেগেছিল ঠিক ওই অনুভূতিটাই সে চাচ্ছে, যেটার কারণে সে ছটপট করছিল। ভীর এবার তাকালো ওই গার্ডের দিকে, যে সাফার মৃত্যুর খবর নিয়ে কথা বলেছিল। তার চোখ শীতল, নিঃসংবেদী। ওই গার্ডটা তখনও নির্বিকার মুখে দাঁড়িয়ে। ভীর ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়, পকেট থেকে ছুরি বের করে বলে, ইউ শুডেন্ট হ্যাভ স্পোকেন। একটা নিঃশব্দ মুহূর্তের পর এক ঝটকায় ছুরিটা গার্ডের গলায় বসিয়ে দেয়। এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে পড়ল। তারপর গার্ডের গলা দিয়ে বিকট গড়গড় শব্দ বেরোতে লাগে, রক্ত ঝরতে শুরু করে। সে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায়, রক্তে ভিজে যায় সবকিছু। বাকি গার্ডরা আতঙ্কে এক পা পেছনে সরে যায়, ভীরের হঠাৎ এমন আচরণ দেখে। এর মাঝে নিকো প্রবেশ করে। তার চোখে মুখে বিরক্তি। এত বড় শিকার তার হাত থেকে বেরিয়ে গেছে, এটা ভেবেই তার রাগ উঠছে। নিকো সামনে এগিয়ে আসে, বিরক্ত মুখে বলে, এত নাটক কিসের? এবার ভীর তার দিকে তাকায়, ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটে ওঠে। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। ঠিক তখনই সাফার নিথর দেহ ওপরে নিয়ে আসা হলো। ইশায়া যখন দেখে সাফাকে, তখন তার পুরো শরীর জুড়ে কাঁপুনি শুরু হয়। সে ধপ করে মাটিতে বসে পড়ে, তার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে এলো। তার মুখ দিয়ে শুধু বেরোলো, আপু, না, আমার আপুর সাথে এটা হতে পারে না। এক সেকেন্ড পরই ইশায়া উন্মাদের মতো চিৎকার করে উঠল। মাটিতে লুটিয়ে থাকা সাফার নিথর দেহ। ইশায়া দৌড়ে গিয়ে ঝাপটে ধরে তাকে। রক্তে ভেজা ফ্লোর, একপাশে পড়ে থাকা গার্ডের লাশ, আর এক কোণে পড়ে থাকা ইশায়া পাগলের মতো কাঁদছে। তার শরীর কাঁপছে, হাত পা শক্ত হয়ে যাচ্ছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তার চোখ এখনো বিশ্বাস করতে পারছে না যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত, সেই মানুষটা এখন। তার কণ্ঠ থেকে শুধু একটাই শব্দ বের হচ্ছে, আপু, আপু প্লিজ উঠো, আমার সাথে কথা বলো প্লিজ। আমাকে এভাবে একা ফেলে যেও না। আমি কি করব? আমি কিভাবে লড়াই করব আপু? কিন্তু সাফা আর কোনোদিন কথা বলবে না। তার শরীর শক্ত হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। ইশায়া কিছু না বুঝেই সাফার মুখটা হাতে চেপে ধরে, দু হাতে তাকে আগলে ধরে, গালে কপালে পাগলের মতো হাতড়াচ্ছে। তার গলা ফেটে যাচ্ছে কান্নায়। আমি তোমাকে আমায় ছেড়ে কোথাও যেতে দেব না। শোনো না, ওঠো না। আল্লাহ, আমার আপুকে ফেরত দাও। চারপাশে কেউ কোনো কথা বলছে না, কেবল ইশায়ার কান্নার শব্দ। ইশায়ার গলা ভেঙে এসেছে, পিপাসায় তার জান যায় যায় অবস্থা। তারপর সে অঝরে চিৎকার করে যাচ্ছে, কান্না করে চলেছে, থামার জো নেই। ভীর ইশায়া থেকে চোখ সরিয়ে তার গার্ডদের বলে, গেট দ্য প্ল্যান রেডি, উই আর লিভিং। তারপর নিকোর দিকে তাকিয়ে বলে, আরেকটা বডির ব্যবস্থা করো। তারপর দুটো বডি একটা দূরের জায়গায় নিয়ে পুড়িয়ে দাও। লোকজন ভাববে এই মেয়ে দুটো কোনো দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্টে পুড়ে মারা গেছে। তখন আর কেউ ওদের খুঁজবে না। মরার কারণ যা কিছুই হোক না কেন, ওরা যাতে সবাই বোঝে এই মেয়েগুলো মারা গেছে, শেষ। নিকো একপাশে দাঁড়িয়ে বিরক্ত মুখে বলে, আর একটা বডি এখন আমি কোথায় পাবো এই মেয়ের মতো? নিকোর বলতে দেরি হয়েছে। ভীর তৎক্ষণাৎ তার একটা লেডি গার্ডকে শ্যুট করে। ইশায়া ভয়ে কান চেপে ধরে। বাকিরা জড়সড় হয়ে দাঁড়ায়, কারণ তারা জানে যেই মুখ থেকে আওয়াজ বের করবে সে শেষ। ভীরের নিখুঁত নিষ্ঠুর পরিকল্পনা শুনে আর তার নির্মম কাজ দেখে অন্তরাত্মা কেঁপে ওঠে ইশায়ার।
নিকো বিরক্ত হয়ে বলে, আর এই মেয়েটাকে কি করবে? ভীর মৃদু স্বরে বলে, একে নিয়ে যাব আমি, এটা আমার কাছে থাকবে, স্পষ্ট ভাষায় বলে ভীর। ওদের কথা শুনে ইশায়া আর চুপ থাকতে পারেনি। আদরের বোনের এই পরিণতি সে কিছুতেই মানতে পারবে না। ভীরকে অনুরোধের স্বরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমার আপুর সাথে এরকম করবেন না, কি ক্ষতি করেছি আমরা, দয়া করুন আমার আপুকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন প্লিজ। ভীর কোনো কথা বলে না, সে শুধু তাকিয়ে রইল ইশায়ার দিকে। ভীরের চোখ ধীরে ধীরে ঘোলাটে হয়ে ওঠে। সে জানে না কি আছে এই মেয়ের মাঝে। প্রথম দিন থেকেই অদ্ভুত কিছু একটা অনুভব করছে সে, যা তার সাথে আর কখনো হয়নি। ভীরের চোখের দৃষ্টি হিম শীতল। তারপর সে ঠান্ডা গলায় আদেশ দেয়, এই মেয়েকে নিয়ে যাও। মহিলা গার্ডরা এগিয়ে এলো। ইশায়া তখনও সাফাকে আঁকড়ে ধরে আছে, জোরে ধরে রেখেছে যাতে তাদের কেউ আলাদা করতে না পারে। তারা ইশায়ার হাত মুচড়ে ধরল, টেনে তুলল মাটি থেকে। ইশায়া জোরে চেঁচিয়ে উঠল, না না, আমাকে যেতে দাও, আমি আমার আপুর কাছে থাকব। কিন্তু কেউ শোনেনি। ওরা ওকে জোর করে নিয়ে যেতে চাইল। ইশায়ার হাত বাঁধা হয়, মুখ চেপে ধরে। ভীর তাকিয়ে রইল ইশায়ার দিকে। তার দৃষ্টি ইশায়াতে স্থির, কিন্তু অন্য কারো সাহস নেই ইশায়ার দিকে চোখ তুলে তাকানোর। ইশায়া ছটপট করতে থাকে, কিন্তু তার শরীরে একটুকুও শক্তি ছিল না। সে শুধু দেখছে তার আপু এখনও নিথর হয়ে পড়ে আছে। সাফার কাছে ছুটে যেতে চাইছে ইশায়া। তারপর ভীরের নির্দেশে একজন মহিলা গার্ড তার হাতে ইঞ্জেকশন পুশ করে। ধীরে ধীরে তার শরীর অবশ হয়ে যেতে লাগল। চোখের সামনে সব ঝাপসা হয়ে যায়। তারপর অন্ধকার। ভীর ডিয়েগোর দিকে তাকিয়ে বলে, সব কাজ হয়ে গেলে নিশ্চিত হয়ে জানাবে। ডিয়েগো মাথা ঝাঁকালো। একটা নিখুঁত ছক কষা হয়েছে। একটা মেয়ের মৃতদেহ সহ সাফার দেহ পোড়ানো হবে। অজ্ঞাত মেয়েটার পুরো শরীর ঝলসানো হবে আগুনে, যাতে কে বোঝার উপায় না থাকে। সাফার মুখটা একটু বোঝা যায় এমনভাবে ওকেও পোড়ানো হবে, যেন সাফাকে চেনা যায়। কারণ সাফাকে চিনলে সবাই বুঝবে সাফার সাথে মেয়েটা ইশায়া। কারণ দুই মেয়ে একসাথে নিখোঁজ হয়েছে। সবাই যাতে বোঝে নিখোঁজ দুটি মেয়েই মারা গেছে, ওদের কেসটা মৃত বলে ক্লোজ হয়ে যাবে। ইশায়া নামের মেয়েটা আজ পৃথিবীর বুকে আজীবনের মতো মৃত হয়ে যাবে। তার অস্তিত্ব মুছে যাবে এই দুনিয়া বুকে। সাফাকে চিনলে, তার সাথে পুড়ে যাওয়া শরীর দেখলেই সবাই ধরে নেবে এটা ইশায়া। এটাই ভীরের উদ্দেশ্য। সে এটাই চায়। কেউ আর খুঁজবে না, কেউ জানতে পারবে না এই মেয়েগুলোর আসল পরিণতি কি হয়েছিল। এভাবেই রাজভীরের তৈরি পৃথিবীতে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো হয়। ডিয়েগো আর গার্ডরা দ্রুত কাজ শুরু করল। শরীর পোড়ানোর জন্য জায়গা ঠিক করে নিকো। প্রথমে মহিলা গার্ডটির শরীর পোড়ানো হয়। এমনভাবে পোড়ানো হয় যাতে বোঝা না যায় কে এই মেয়ে। তারপর সাফার সাথেও একই কাজ করা হয়। এক মুহূর্তে সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। এখন আর কোনো প্রমাণ নেই, শুধু ভয়ঙ্কর স্মৃতি ছাড়া। ওদিকে ইশায়ার আর সাফার পরিবার পাগলের মতো তাদের খুঁজছে। সারা রাত কেটে গেছে, মেয়েদের কোনো খোঁজ নেই। পুলিশ, সাংবাদিক, মন্ত্রী সব জায়গায় তারা দৌড়াচ্ছে, কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। সাফার মা ফারজানা আহমেদ বারবার ফোন করছে, বারবার কাঁদছে, আমার মেয়ে কোথায়, কেউ বলো, কেউ কিছু বলো। ইশায়ার বাবা আদনান রহমান পুলিশের কাছে বসে আছেন, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তারা বারবার একই উত্তর পাচ্ছেন, আমরা খুঁজছি, একটু সময় দিন। কিন্তু সময় দেওয়ার মতো ধৈর্য কারো নেই। আদ্রিয়ান মাত্র বাড়ি ফিরেছে একটা কাজে। এত কিছু করেও তারা কোনো ক্লু পাচ্ছে না। তার মাথার মধ্যে একটা বিশাল শূন্যতা, একটা তীব্র অস্থিরতা। তার চোখে এক ফোঁটাও ঘুম নেই। সে শুধু তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। তার মনে হচ্ছে সে কিছু করতে পারছে না, অথচ সব কিছু তার হাতের সামনে থেকে চলে যাচ্ছে। আদ্রিয়ান কপালে হাত দিয়ে বসে পড়ে, চোখ বন্ধ করে। আর কি করবে সে? সব জায়গায় যাওয়া শেষ। এত কিছু করার পরেও ওদের কোনো খোঁজ পায়নি। আদ্রিয়ানের পরনে এখনও কালকের এনগেজমেন্টের সাফা পছন্দ করা পায়জামা পাঞ্জাবি। আদ্রিয়ান নিজেকেই প্রশ্ন করে, আমি কি আমার ভালোবাসার মানুষকে চিরতরে হারিয়ে ফেললাম? তোমার সাথে কি আমার সংসার করা হবে না সাফা? আদ্রিয়ানের চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আর কখনো কি আমার বোনকে দেখতে পারবো না? ওদিকে রাজভীরের বিশাল প্রাসাদের ভেতরে একটা মেয়ের নিথর দেহ বিছানায় পড়ে আছে। তার হাত পা শিথিল, মুখে কোনো অভিব্যক্তি নেই। সে যেন একটা নিস্তেজ পুতুল হয়ে গেছে। রাজভীর ধীর পায়ে এগিয়ে এলো, তার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে একটুখানি নির্মম হাসি ফুটে ওঠে। তারপর সে নিচু হয়ে ফিসফিস করে বলল, এখন তুই মৃত পৃথিবীর বুকে। রাত আরও গভীর হলো, আর ইশায়ার জীবনের সব আলো সারা জীবনের মতো চলে গেল। অন্ধকার গ্রাস করে নিল তাকে পুরোপুরি। সে আমার বন্দিনী, পর্ব 9।
রাতটা যেন এক বিভীষিকার নাম হয়ে উঠেছিল দুইটি পরিবারের জন্য। ইশায়া আর সাফার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়াটা যেন সবাইকে এক অসহ্য যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে। এত কিছু করেও তারা এখন পর্যন্ত কোনো খবর পায়নি। পুলিশ তদন্ত করছে, ড্রাইভারের লাশ তার ফ্যামিলির কাছে হ্যান্ডওভার করা হয়েছে। আবির আর আদ্রিয়ান দৌড়াদৌড়ি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের থামার নাম নেই। একবার থানায়, একবার হাসপাতালে, একবার বন্ধুদের বাসায়। কোথাও কিছু না পেয়ে আবার রাস্তায় গাড়ি নিয়ে দৌড়, শুধু একটা খোঁজ পাওয়ার আশায়। আবির কখনো নিজের ফোন, কখনো ইশায়ার ছবি হাতে নিয়ে এখানে সেখানে গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করছে, এই মেয়েটাকে দেখেছেন? ও আমার বোন। সবাই শুধু তাকিয়ে দেখছে দুটো ছেলের ছটফট। আদ্রিয়ানের মুখে কথা নেই, কেবল চোখে আগুন আর ব্যথা। আমার সাফা কোথায়? আমার বোন কই? এই প্রশ্নটা যেন মাথায় বাজছিল প্রতি মুহূর্তে। অন্যদিকে শায়মা রহমান ও ফারজান আহমেদ দুই মা সারা রাত চিৎকার করে কেঁদে কেঁদে চোখ শুকিয়ে ফেলেছেন। একজন বারবার বলছে, আমার ইস্যু কি খেয়েছে আজ? ও আমাকে না বলে গেল কি করে? ও কোথায় গেছে? আমার বাচ্চাটা কই? আরেকজন কাতর কণ্ঠে বলছে, আমার সাফা কি এখনো বেঁচে আছে? আমার মেয়েটা কই? আল্লাহ, আমার সন্তান আমার বুকে ফিরিয়ে দাও। এভাবেই ওদের রাতটা কাটে, প্রত্যেকটা মুহূর্ত যন্ত্রণায় আর আহাজারিতে। আদনান সাহেবের বুকে ব্যথা উঠে যায়, তারপরেও সে নিচে বসে একের পর এক কল করে যাচ্ছে মেয়ের নাম্বারে। সকালবেলা একদল পথচারী তাদের কাজের উদ্দেশ্য যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার পাশের জঙ্গলে এক নারীর অর্ধদগ্ধ লাশ ও আরেক নারীর পুরো আগুনে ঝলসে যাওয়া দেহ খুঁজে পায় তারা। এগুলো দেখে ভয় পেয়ে যায় তারা। দেশে আজকাল কি হচ্ছে বুঝতে পারছে না কেউ, সবাই একটা আতঙ্কের মাঝে আছে। ওরা পুলিশে খবর দেয়, দ্রুত যায় টহল দল। পরিচয় না মিললেও গতকালকে নিখোঁজ হওয়া দুটি মেয়ে হতে পারে সন্দেহ করে তারা তখনই দুটো পরিবারের একজনকে ফোন দেয়। হঠাৎ ফোন বেজে ওঠায় হচকচিয়েছে সবাই। আবির দ্রুত ফোন রিসিভ করে। হ্যালো, আপনি কি মিস ইশায়া বা সাফার ফ্যামিলির কেউ, যারা কালকে নিখোঁজ হয়েছিল? আবিরের গলা কাঁপছে। সে কোনো রকমে বলে, জি। অপর পাশ থেকে বলে, দয়া করে পরিবারসহ এই ঠিকানায় চলে আসুন। ফোনের পর মুহূর্তে পুরো বাড়িতে আতঙ্কের স্রোত বয়ে যায়। আদনান রহমান ছুটে এসে বলেন, চলো, এক্ষুনি ওখানে যেতে হবে। ওরা যেই না ঘটনাস্থলে পৌঁছায়, চারপাশে এত এত মানুষ দেখে ভয় পেয়ে যায় সবাই। একটু সামনে এগিয়ে আসতেই মুহূর্তেই যেন সব কিছু থমকে যায়। এক পাশে একটা অজ্ঞাত দেহ, আরেক পাশে আগুনে ঝলসে যাওয়া সাফার নিথর শরীর। ফারজানা ছুটে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরেন। সাফা, সাফা, আমার বাচ্চা, কি হয়েছে মা? তুই কথা বল, আমি এসেছি মা। শায়মা নিজের শরীরের ভার রাখতে না পেরে মাটিতে বসে পড়েন, কাঁপতে কাঁপতে ইশায়ের পরনের লেহেঙ্গার পুড়ে যাওয়া ওড়নার এক পাশ ধরেন। এটা তার মেয়ে ভাবতেই তার ভেতরটা পুড়ে যাচ্ছে। বারবার মেয়ের পা ধরে বলছেন, মা, একবার চোখ খোল, আমি এসেছি মা আমার। ওদের আহাজারিতে চারপাশে ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছে। সবাই তাকিয়ে দেখছে ওদের অবস্থা। ফারজানা বেগম গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছেন। আদ্রিয়ান এতক্ষণ স্থির দাঁড়িয়েছিল। সে এগিয়ে যায় এবার কাছে। সাফার শরীরটা বুকে চেপে ধরে, একেবারে শক্ত করে বুকের মাঝে চেপে ধরে বলে, লম্বা একটা শ্বাস নেয়। বুকে ধরে মাথায় হাত বোলায়। তুই কিভাবে চলে গেলি? তুই কথা দিয়েছিলিস আমার থাকবি, আমার বউ হবি। তুই ঠকালি আমায় সাফা, তুই ঠকালি আমায়। জান আমার, উঠ না, আমি কিভাবে থাকবো জান? উঠ না জান, কথা বল আমার সাথে। আমি কিভাবে বাঁচব তোকে ছাড়া? উঠ না বেবি, এভাবে যাস না। আমি পারবো না রে, আমি কিভাবে থাকব? বলতে বলতেই কেঁদে ওঠে আদ্রিয়ান। আবারও কথা বলতে থাকে সাফার সাথে। মানুষ বলে ছেলেরা কাঁদে না। আদ্রিয়ানকে দেখলে আজ বুঝত একটা ছেলে ভালোবাসার জন্য কি করতে পারে। জান্নাতে সে আদ্রিয়ানকে ধরে। শায়মা রহমান অজ্ঞান হয়ে পড়েন। তাকে এসে ধরে আদনান সাহেব। আবির দাঁড়িয়ে আছে ইশায়ার মাথার পাশে, কান্না আটকে রাখতে পারছে না। তোকে বাঁচাতে পারলাম না বোন, আমি তো তোর ভাই, আমি কিভাবে মুখ দেখাবো? জান্নাত কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল আবিরকে। সে কয়জনকে সামলাবে? প্রত্যেকটা মানুষের পাগল প্রায় অবস্থা। কামরুল আহমেদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। তার মেয়েকে এমনভাবে দেখতে হবে তিনি কোনোদিন কল্পনাও করেননি। মেয়ের মাথার পাশে বসে আছেন, একমাত্র মেয়ে তার। কত স্বপ্ন, কত ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল এই মেয়ে নিয়ে তার। এসব ভাবতে ভাবতেই চোখের পানি মুছেন তিনি।
ইশায়ার বাবা আদনান রহমান মেয়ের নিথর দেহটাকে আঁকড়ে ধরে বসে আছেন। কিন্তু আদতে কি এটা তার মেয়ে? সময় গড়ায়, ওদের আত্মীয় স্বজন আসে, এসে সবাইকে থামায়। সাফা আর ইশায়ার মৃতদেহ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করা হয়। সায়না রহমান আর ফারজানা আহমেদকে ছাড়ানো যাচ্ছিল না, তারা মেয়েদের আঁকড়ে ধরে রেখেছে। সবাই মিলে ওদেরকে ছাড়ায়, কান্নার রোল পড়ে যায়। নামাজে জানাজা শেষে সবাই দাঁড়িয়ে, নিঃশব্দ স্তব্ধ পরিবেশে যেন শুধু বাতাসে ভেসে আসছে কান্নার শব্দ। সাদা কাফনের কাপড়ে মোড়ানো দুই নারীকে মাটির গহ্বরে নামিয়ে দেওয়া হয়। আদ্রিয়ান নিজ হাত ধরে নামিয়ে দিয়েছে, হাত কাঁপছিল তার। একবার চোখ পড়তেই আর সহ্য হলো না, গলা ফাটিয়ে কেঁদে উঠল আবির। তোকে আমি কথা দিয়েছিলাম বোন, সবসময় তোকে রক্ষা করব। এইভাবে চলে গেলি? কামরুল আহমেদ এক কোণে দাঁড়িয়ে চুপচাপ, চোখে জল জমেছে, বুক ফেটে কান্না আসছে, কিন্তু মুখে শব্দ নেই। আদনান সাহেব মাটিতে বসে আছেন কবরের পাশে। আবির আর আদ্রিয়ান মিলে শেষ মুঠো মাটি তুলে কবর ঠেকে দেয়। মাটি ঢাকার সেই আওয়াজ যেন দুই পরিবারের বুক ফাটিয়ে দিচ্ছিল। আদনান সাহেবকে কেউ টেনে তুলতে পারছে না, তিনি যেতে চাইছেন না, বারবার বলছেন, আমি আমার মেয়েকে রেখে যাব না, আমার ইস্যু ভয় পায় অন্ধকার, আমার মেয়ে কিভাবে থাকবে এখানে? আদ্রিয়ান এসে কামরুল সাহেবকে ধরে। কামরুল সাহেব হাত ছাড়িয়ে বলে, আমি যাব না বাবা, আমি ফরজানাকে কি জবাব দেব? আমি গেলে আমাকে বলবে আমি কিভাবে তার মেয়েকে একা ফেলে চলে এলাম। বাবারা শক্ত হয়, তাদের কাঁদতে নেই, কিন্তু মেয়েদের হারিয়ে আজ তারা অসহায়। তাদের এই অসহায়ত্ব চোখে দেখার মতো না। আদ্রিয়ান এক কোণে দাঁড়িয়ে সাফার একটা রাবার ব্যান্ড হাতে নিয়ে চুপ করে তাকিয়ে আছে, চোখে অন্ধকার, মনে হচ্ছে জীবনই থেমে গেছে তার। আদ্রিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট জ্বালিয়ে একের পর এক তাদের কাটানো মুহূর্তের কথা মনে করছিল। সাফার হাসি, একসাথে কফি খাওয়া, সাফার বলা কথা, তুমি না বড্ড বিরক্তিকর, আর সেই শেষ ফোন কল, ভালো থেকো। তাদের সাজানো গোছানো সংসারের স্বপ্নটা এক মুহূর্তেই শেষ হয়ে গেল। ফারজানা সাফার মার একটাই কথা বলে যাচ্ছে, আমার সোনামণি আর ঘরে ফিরবে না, আমার কোলটা খালি হয়ে গেল, আমার একটা সন্তান, ওকে এভাবে কেড়ে নিলে খোদা? কি অপরাধ করেছিলাম আমি খোদা? কেন কেড়ে নিলে আমার নিষ্পাপ বাচ্চাটাকে? ইশায়ার মা সায়মা রহমান বারবার বলছেন, আমার মেয়ের মুখটাও দেখতে পারলাম না শেষবারের মতন। কার কি ক্ষতি করেছিল আমার বাচ্চা মেয়েটা? ওর সাথেই কেন এমন হলো? জান্নাত ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছে, কাল থেকে কেউ কিছু মুখে তোলেনি। এভাবে চলতে থাকলে ওরা অসুস্থ হয়ে যাবে। আবিরও এসে সবাইকে খাওয়ার কথা বলছে, কিন্তু কেউ শুনছে না। আবির জান্নাতকে পাঠায় আদ্রিয়ানকে ডাকতে। এখানে যে আদ্রিয়ানের হারানোর পাল্লাটা একটু ভারী। এদিকে ভীরের প্রাইভেট জেট প্রস্তুত। নিকো, নিডিয়েগো আর তার বডিগার্ড নিয়ে সে মেক্সিকোর পথে রওনা দেয়। ইশায়া তখনও বেহুশ, তাকে অচেতন করে রাখা হয়েছে ভীরের নির্দেশে। কেবিনের ভিতরে ওকে একটি সুসজ্জিত বিছানায় রাখা হয়েছে। এলোমেলো চুল, মলিন মুখ, কিন্তু তবুও এক অপার্থিব সৌন্দর্য ঝলক দিচ্ছে তার গায়ে। এই একদিনেই নেতিয়ে পড়েছে মেয়েটা। ভীর ডিয়েগোর সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছিল। কথা বলা শেষ করে সে ওখান থেকে প্রস্থান নেয়, হাঁটে তার কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। ভীর দরজার ফাঁক দিয়ে ঢুকে আস্তে আস্তে এগিয়ে আসে কেবিনে। বিছানার মাঝে শুয়ে থাকা মেয়েটির দিকে চোখ যায় ভীরের। তখনকার ভারী সাজ এখন আর নেই, সুতির একটা গাউন পরনে। চেয়ারে বসে ইশায়ার দিকে তাকায় ভীর। তার নজর পড়ে ইশায়ার উন্মুক্ত সাদা সাদা ধবধবে হাতের ওপর। মেয়েটার সৌন্দর্যে সে অভিভূত। এক দেখাতেই তার মস্তিষ্কে বিচরণ করছে সে, যার কারণেই এত কিছু করা। ওদিকে সব ইনফরমেশনই তার কাছে এসেছে। ভীর মুখের একপাশে মৃদু হাসি নিয়ে বলে, তোমার জন্মস্থান থেকে বিদায় নেওয়ার সময় তুমি একবারও তাকিয়ে দেখলে না তোমার দেশ? সো স্যাড। আর এই জীবনে এখানে কোনোদিনও তোমার পা রাখা হবে না। এই পৃথিবীর বুকে তুমি এখন মৃত ইশায়া জারিন। তোমার অস্তিত্ব তাই আমি বিলীন করে দিয়েছি। ভীর ইশায়ার গালে আলতো করে হাত বুলিয়ে দেয়, বাহুতে হাত ছোঁয়ায়, উড়তে থাকা চুল সরিয়ে দেয়। তারপর গম্ভীর গলায় বলে, তুমি জানো না মেয়ে, তুমি কার কাছে এসেছ? আমার চোখ তোমার উপর পড়াটাই তোমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। তুমি আমার চোখে পড়েছ। আমার মতো মানুষ কাউকে একবার চোখে ধরলে ছাড়ে না। মৃত্যু ছাড়া তুমি আমার কাছ থেকে দূরে যেতেও পারবে না। দূরে তো দূর, আমার দৃষ্টিসীমানার বাইরেও না। তোমার বোনের মতো সাহসী হয়ে তুমি মরতে পারবে না, এরকম কিছু আমি হতে দেব না। আমার ক্ষমতা সম্পর্কে মেয়ে তোমার ধারণাও নেই। মেক্সিকো পৌঁছাতে ওদের প্রায় 20 ঘন্টারও বেশি সময় লাগে।
গুয়াদালাহারায় পৌঁছানোর পরপরই ভীর ইশায়ার জন্য 5 জন মেক্সিকান গার্ড ঠিক করে। এগুলো ওর বিশ্বস্ত গার্ড। এগুলো সে আগে থেকেই ডিয়েগোকে বলে দিয়েছিল সবকিছু অ্যারেঞ্জ করার জন্য। তাদেরকে সবকিছুর নির্দেশনা দেয়া হয়। এই মেয়েকে সে চোখের আড়াল হতে দেবে না। সাফার এই টাচটার পর ভীর সতর্ক হয়ে যায়। সাফার মৃত্যুতে তার কিছু যায় আসে না, কিন্তু এই মেয়ে এমন কিছু করবে সে কল্পনাতেও আনতে পারছে না। এই জন্যই এত কিছু। সোনার খাঁচায় বন্দি করে রাখবে সে এই মেয়েকে। 5 জন গার্ড রোটেশনে 24 ঘন্টা পাহারা দেবে তাকে। প্রতিটি দরজায় বায়োমেট্রিক সিকিউরিটি লক। এই লক শুধু ভীর আর তার অনুমোদিত গার্ডরা খুলতে পারবে। এই 5 জন তো রুমের ভিতর ওর সাথে সর্বক্ষণ থাকবে। রুমের বাইরে সহ পুরো বাড়ি জুড়ে হাজারো বডিগার্ড আছে। সে চায় না ইশায়া সাফার মতো কিছু করুক। তার প্রতিটি পদক্ষেপ থাকবে ভীরের নজরে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।